Hello students, welcome to online class of Narayanganj High School and College. And this is a class for class 7 and the subject is English. Our today's topic is narration. As you all know, narration is a big syllabus, so it's not possible for us to complete this big syllabus in one day or one class. I will try my best to make a clear conception about narration in this class, and today we will do the first part of narration. And as you all know that I am your teacher Shathirani Shaha. At first we will try to know what is narration. যেহেতু narration একটি তুলনামূলক অন্যান্য বিষয়ের তুলনায় একটু কঠিন, তাই আমি বাংলাতেই প্রথম থেকে বলে বুঝিয়ে দিব যাতে করে তোমরা প্রথম থেকেই বুঝতে পারো। ন্যারেশন পড়ানোর আগে আমি একটা কথা তোমাদেরকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ন্যারেশন জানার জন্য যে দুটি জিনিস খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টেন্স। তোমাদের গত পরীক্ষার আগে আমি যখন তোমাদের অনলাইন ক্লাস করিয়েছিলাম তখন তোমাদেরকে আমি টেন্স করিয়েছিলাম। আশা করি সবার টেন্স মনে আছে। সেই যদি আমরা টেন্সটা ভালো করে পারি তাহলে ন্যারেশন আমাদের কাছে সহজ, আর যদি টেন্সটা আমাদের বুঝতে অসুবিধা হয় বা একটু কম বুঝি তাহলে ন্যারেশনটা আমাদের কাছে কঠিন লাগবে। অনেক ছাত্রছাত্রীদের কাছেই ন্যারেশনটা খুব কঠিন, যেহেতু 7-এ তোমাদের জন্য ন্যারেশন এই প্রথম সিলেবাসে এসেছে, আর তোমাদের সিলেবাসে এবার আছে ইম্পারেটিভ এবং অপটেটিভ ন্যারেশন। আমি প্রথম থেকেই তোমাদেরকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি ন্যারেশনের নিয়মগুলো, ন্যারেশন কি, কিভাবে হবে, কিভাবে পরিবর্তন হবে, যাতে করে তোমরা অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এই তো পাঁচ ধরনের বাক্য হয়। আমরা জানি there are 5 kinds of sentence, এবং এই সেন্টেন্স গুলো প্রত্যেকটারই ন্যারেশন চেঞ্জ হয় বা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট হয়। সুতরাং যদি আবারও তোমরা টেন্সটা ভুলে গিয়ে থাকো, বাসায় আরেকবার ন্যারেশন ক্লাসটা দেখার আগে টেন্সটা পড়ে নেবে। প্রথমে আমরা যে জিনিসটি দেখব, ন্যারেশন কি বা ন্যারেশনের ডেফিনেশনটা কি। যদি আমরা প্রথমেই বলি ন্যারেশন কি, ন্যারেশন হচ্ছে গিয়ে উক্তি। ন্যারেশনের বাংলা হচ্ছে উক্তি। The way of reporting the speech of a speaker is called narration. একজন বক্তা তার বক্তব্য যেভাবে প্রকাশ করেন তাকে ন্যারেশন বলে। একজন বক্তা, আমি আবারও তোমাদেরকে ডেফিনেশনটা আরেকবার বলছি, the way of reporting the speech of a speaker is called narration. একজন বক্তা তার বক্তব্য যেভাবে প্রকাশ করেন তাকে ন্যারেশন বলে। একজন বক্তার বক্তব্য প্রধানত, তার মানে ন্যারেশন হচ্ছে বক্তার বক্তব্য। ন্যারেশনের বাংলা কি? বক্তব্য। একজন বক্তার বক্তব্য প্রধানত দুই উপায়ে ব্যক্ত হয়ে থাকে। আমরা যে কথা বলি সেটা সাধারণত দুই উপায়ে ব্যক্ত হয়ে থাকে। একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, ন্যারেশনের অন্য একটি নাম হচ্ছে স্পিচ। সুতরাং একটি হচ্ছে ডিরেক্ট স্পিচ এবং অন্যটি হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। একটা হচ্ছে ডিরেক্ট বক্তব্য, আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট বক্তব্য। ইনডাইরেক্ট বক্তব্যকে কখনো কখনো আমরা রিপোর্টেড স্পিচ বলে থাকি। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। আমরা কি জানলাম তাহলে? বক্তার যে বক্তব্য সেটা হচ্ছে গিয়ে, বক্তা যে উপায়ে যে বক্তব্য প্রকাশ করে থাকেন সেই বক্তব্যই হচ্ছে গিয়ে ন্যারেশন, এবং এই ন্যারেশন ব্যক্ত করার উপায় দুইটি, একটি হচ্ছে ডিরেক্ট এবং অন্যটি হচ্ছে ইনডাইরেক্ট। ডিরেক্ট স্পিচ কি? ডিরেক্ট স্পিচ হলো বক্তার দ্বারা বলা হুবহু বক্তব্য যা কোটেশন মার্কের মধ্যে থাকে, যা কোটেশন মার্কের মধ্যে থাকে। কোটেশন মার্ক আমরা চিনি, যেটা ইনভার্টেড কমা আমরা বলি, সেটাই হচ্ছে কোটেশন মার্কের মধ্যে থাকে। যদি আমি ইংরেজি ডেফিনিশনটা দেখি, আমরা দেখছি এখানে, here is the definition of direct speech. Direct speech is the exact speech said by the speaker which is put within quotation marks. I am again repeating this. Direct speech is the exact speech said by the speaker which is put within quotation mark. যখন আমি বললাম তোমাদেরকে ডিরেক্ট স্পিচটা কি, সেটা একটু কঠিন লাগছে আশা করি, মনে হচ্ছে আমার কাছে। সহজ করার জন্য যদি আমি বলি, he said to his friend, সে তার বন্ধুকে বলল, I am your well wisher, আমি তোমার শুভাকাঙ্ক্ষী। ওয়েল উইশার মানে হচ্ছে আমরা যখন কারো ভালো চাই আমরা তাদেরকে ওয়েল উইশার বলে থাকি। তাহলে সে তার বন্ধুকে বলল,
আই এম ইউর ওয়েল উইশার। আমরা কি বলেছি, ডিরেক্ট স্পিচ হচ্ছে বক্তার দ্বারা বলা হুবহু বক্তব্য। সে যে কথাটা বললো সে কি বলেছে, আই এম ইউর ওয়েল উইশার। এখানে আইটাকে হি, এই প্রথম যে সাবজেক্টটা সেই হচ্ছে গিয়ে আই। তাহলে ইনভার্টেড কমা বা কোটেশন মার্কের মধ্যে থাকা সম্পূর্ণ কথাটি হচ্ছে কি ডিরেক্ট স্পিচ। মানে আমি যে কথাটি বলি সেটা ইনডিরেক্ট, ডিরেক্ট স্পিচ সরি, আর আমার কথাটি যখন অন্য কেউ বলে সেটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচের মধ্যে দুটি অংশ থাকে, একটি হচ্ছে রিপোর্টিং স্পিচ এবং অন্যটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। একটি হচ্ছে রিপোর্টিং স্পিচ এবং অন্যটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। একটি কমা এবং দুটি ইনভার্টেড কমা এই অংশ দুটিকে একে অপর থেকে পৃথক পৃথক করে থাকে। একটি কমা, একটু খেয়াল করে দেখো, একটি কমা এবং দুটি ইনভার্টেড কমা এই অংশ দুটিকে একে অপর থেকে পৃথক করে। যেমন দেখো রিপোর্টিং স্পিচ আবার কি দেখি আমরা, রিপোর্টিং স্পিচ হলো ইনভার্টেড কমার বাইরের অংশ অর্থাৎ কমা এর আগের অংশ। এখানে দুটি পক্ষ জড়িত থাকে, বক্তা এবং সে যাকে বলছে। উদাহরণটা দিলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। উপরে আমরা একটা আগের ডিরেক্ট স্পিচের সময় আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, হি সেড টু হিজ ফ্রেন্ড আই এম ইউর ওয়েল উইশার। এখানে দেখো হি সেড টু হিজ ফ্রেন্ড, কমার আগের অংশটুকু, কমার আগের অংশটুকু হচ্ছে গিয়ে রিপোর্টিং স্পিচ। কমার আগের অংশটি হচ্ছে রিপোর্টিং স্পিচ আর কমার ভিতরে যে অংশটি সেটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। হি সেড টু হিজ ফ্রেন্ড, উপরের উদাহরণে হি সেড টু হিজ ফ্রেন্ড, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। তাহলে আমি আবারও বলে দিচ্ছি, কমার আগে যে অংশটুকু থাকে সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। আর রিপোর্টেড স্পিচটা কি, কমার ভিতরে দেখো রিপোর্টেড স্পিচ হলো ইনভার্টেড কমার মধ্যকার অংশ। যে কমাটা আমরা বললাম কোটেশন মার্ক অথবা ইনভার্টেড কমার মধ্যে থাকে সেটা হচ্ছে গিয়ে রিপোর্টেড স্পিচ। If I define it in English, I will say reported speech is the part which is within the inverted commas. Reported speech is the part which is within the inverted commas. Example যদি আমি বলি, he said to his friend I am your well wisher. আমরা জানি কমার আগের অংশটি হচ্ছে রিপোর্টিং স্পিচ। এখন এই যে এখানে I am your well wisher যেটা ইনভার্টেড কমার ভেতরে আছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন আমরা দেখব, এতক্ষণ আমরা দেখলাম ডিরেক্ট স্পিচ, এখন আমরা দেখছি ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচ যা রিপোর্টেড স্পিচ নামেও পরিচিত তা হলো বক্তার বক্তব্যের সারাংশ যা অন্য কেউ ব্যক্ত করে। মানে ধরো আমি একটা কথা বললাম, আমি ভাত খাই, তো যখন আমি তোমাদেরকে তোমরা এই কথাটা বলবা, তোমরা কি বলবা, সাথী মিস ভাত খায়। তাহলে তোমরা কিন্তু আর বলছো না যে আমি ভাত খাই, কি বলছো, সাথী মিস ভাত খায়। এই যে আমার কথাটা তোমরা আমার নাম ব্যবহার করে বললে সেটাই হচ্ছে গিয়ে indirect speech. If I define it in English, I will say indirect speech, also known as reported speech, is the substance of the speaker's speech given by someone else. Indirect speech, also known as reported speech, is the substance of the speaker's speech given by someone else. এক্সাম্পল যদি আমি দেই, হি সেড টু হিজ ফ্রেন্ড আই এম ইউর ওয়েল উইশার। ধরো উপরের উদাহরণে ইনডাইরেক্ট স্পিচ, উপরের উদাহরণটি যদি আমি ইনডাইরেক্ট স্পিচ করতে চাই তাহলে আমি কি লিখবো, এটা তো ডিরেক্ট স্পিচে আছে আমরা জানি, এটাকে যদি আমি ইনডাইরেক্ট স্পিচে করি, হি টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি ওয়াজ হিজ ওয়েল উইশার। হি টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট, হি সেড টু এর জায়গায় আমরা কি দিয়েছি, টোল্ড দিয়েছি। সেড টু থাকলে কি হয়ে যাবে, টোল্ড। হিজ ফ্রেন্ড এর জায়গায় হিজ ফ্রেন্ড, কমার জন্য আমরা এখানে ব্যবহার করেছি দ্যাট। আর মনে রাখবে অবশ্যই যদি সেকেন্ড পারসন, হি কি থার্ড পারসন থাকে তাহলে এখানেও থার্ড পারসন বসবে। থার্ড পারসনের জায়গায় কি বসেছে, থার্ড পারসন। এমটা কি হয়ে গেছে, ওয়াজ। কেন হয়েছে সেটা আমি পরে যখন তোমাদেরকে নিয়মগুলো পড়াবো তখন বুঝতে পারবে। হিজ ওয়েল উইশার, এখানে হি থাকা, হি নিজের কথা বলেছে তাই এখানে আই আর হচ্ছে ইওর ওয়েল উইশার হয়েছিল। আর যেহেতু এখানে আমরা ইনডাইরেক্ট করেছি, হি টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট, এই হিটাই হচ্ছে গিয়ে তার বন্ধু, হি ওয়াজ হিজ ওয়েল উইশার। আমরা এখন দেখব ইনডাইরেক্ট স্পিচ অর রিপোর্টেড স্পিচে নিম্নোক্ত বিষয়গুলো লক্ষ্য করা যায়। আমরা যখন ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করব
তখন কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা কি দেখো, ইনডাইরেক্ট স্পিচে কোনো ইনভার্টেড কমা ব্যবহৃত হয় না। রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ একে অপরের সাথে কনজাংশন মনে আছে পার্সুপিস যেহেতু পড়েছো, কনজাংশন আমি তা উদাহরণ দিয়েছি, যেমন দ্যাট, ইফ, অর, ওয়েদার প্রভৃতি দ্বারা যুক্ত থাকে। তাহলে ইনডাইরেক্ট স্পিচে কি থাকবে না, ইনভার্টেড কমা থাকবে না, এবং প্রত্যেকটি একটি অংশ, বাক্যের একটি অংশ অন্যটি অংশের সাথে কি দ্বারা যুক্ত থাকবে, কনজাংশন দ্বারা। দেখো 2 নাম্বারটি, রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মাঝে কোনো কমা থাকে না। যেটা আমরা বললাম, যখন আমরা ইনডাইরেক্ট স্পিচ করব তখন রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মাঝে কোনো কমা থাকে না। ফুল স্টপ ব্যবহৃত হয় প্রশ্নবোধক বা বিস্ময়বোধক চিহ্নের পরিবর্তে। ধরো আমি তোমাকে একটা প্রশ্নবোধক বাক্য বললাম, হোয়াট আর ইউ ডুইং। এই বাক্যটা যখন আমরা ইনডিরেক্ট করব সেখানে আর প্রশ্নবোধক চিহ্ন বসবে না। আবার আমি বললাম হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, এটা এক্সক্লেমেটরি বা বিস্ময়বোধক বাক্য। তাহলে যখন আমি এটাকে ইনডিরেক্ট করব এই বাক্যটাকে আমাকে অ্যাসার্টিভে পরিবর্তন করতে হবে এবং ফুল স্টপ ব্যবহার করতে হবে। তারপর নিয়মটি দেখো, রিপোর্টিং স্পিচের টেন্স আগের মতোই থাকবে। রিপোর্টিং যে স্পিচটা থাকবে, ধরো যে আমি বললাম হি সেড টু মি, এখানে যেহেতু কমার আগের অংশ হচ্ছে হি সেড টু মি, তাহলে এখানে সেইড হচ্ছে গিয়ে রিপোর্টিং স্পিচের টেন্স। যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকে প্রেজেন্ট টেন্সই থাকবে, পাস্ট টেন্সে থাকলে পাস্ট, ফিউচারে থাকলে ফিউচার, যেটা থাকবে সেটাই হবে, তার কোনো পরিবর্তন হবে না। ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করা হয়, যেটা আমি একটু আগে বললাম। যদি বাক্য ইন্টারোগেটিভে থাকে সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে, এক্সক্লেমেটরি থাকলেও অ্যাসার্টিভ হয়ে যাবে, অপটেটিভ থাকলেও অ্যাসার্টিভ হয়ে যাবে এবং ইম্পারেটিভ থাকলেও অ্যাসার্টিভ হয়ে যাবে। রিপোর্টেড স্পিচের টেন্স রিপোর্টিং স্পিচের টেন্সকে অনুসরণ করে। রিপোর্টেড স্পিচের টেন্স, আমরা যদি সম্পূর্ণ একটা ডিরেক্ট স্পিচ বলি, ডিরেক্ট স্পিচের বাক্য বলি, তাহলে আমরা বলবো হি সেড টু মি আই এম ইয়োর ওয়েল উইশার। তাহলে এখানে হি সেড টু মি এটা হচ্ছে রিপোর্টিং স্পিচের টেন্স, আর আই এম ইয়োর ওয়েল উইশার এখানে এমটা হচ্ছে রিপোর্টেড স্পিচের টেন্স। মনে রাখতে হবে, আমি সহজ করার জন্য বলে দিচ্ছি, কমার আগের যে ভার্বটা থাকবে সেই ভার্ব অনুযায়ী ইনভার্টেড কমার ভিতরের ভার্বটি ব্যবহৃত হবে। কমার আগে যে ভার্বটি থাকবে সেই ভার্ব অনুযায়ী ইনভার্টেড কমার ভিতরের ভার্বটি পরিবর্তন বা ব্যবহৃত হবে। রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচ অনুযায়ী পরিবর্তিত হয়। রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচ অনুযায়ী পরিবর্তিত হয়। উপরের উদাহরণে একটু আগে আমরা যেটা বলেছিলাম, সেড টু এর জায়গায় ব্যবহৃত হয়েছিল টোল্ড। টোল্ড একটি রিপোর্টিং ভার্ব এবং লাইট একটি রিপোর্টেড ভার্ব। সেন্টেন্সের এই ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের রিপোর্টিং ভার্ব ব্যবহৃত হয়, যেমন আস্কড, অফার্ড, প্রমিসড। যেমন আস্কড, অফার্ড, প্রমিসড। সাপোজ আমি একটু আগে যে বাক্যটা তোমাদেরকে বলেছিলাম আই এম ইয়োর ওয়েল উইশার, এখানে এমটা ছিল রিপোর্টেড ভার্বের এবং এমটা আমি পরিবর্তন করে কি লিখেছি, ওয়াজ। কারণ রিপোর্টিং ভার্বে যে রিপোর্টিং স্পিচে যে ভার্বটা ছিল সেটা পাস্ট টেন্সে ছিল, তাই আমি ওখানে পরিবর্তন করে ওয়াজ দিয়ে দিয়েছি। রিপোর্টেড স্পিচের প্রোনাউন, এটা খুব ইন্টারেস্টিং একটা নিয়ম, আশা করি একটু মনোযোগ দিয়ে দেখে তোমাদের মনে থাকবে। রিপোর্টেড স্পিচের প্রোনাউন SON সন নামের একটি নিয়মে পরিবর্তিত হয়। S ফর সাবজেক্ট, সনের S ফর সাবজেক্ট, O ফর অবজেক্ট এবং নো, N ফর নো চেঞ্জ। আবারও বলতেছি, রিপোর্টেড স্পিচের প্রোনাউন সন নামের একটি, সন বা সান তোমরা যেটাই বলো, একটি নিয়মে পরিবর্তিত হয়, যেখানে সনের S ফর সাবজেক্ট, O ফর অবজেক্ট এবং N ফর নো চেঞ্জ। এই নিয়ম অনুযায়ী ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিসেবে পরিবর্তিত হয়ে সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিসেবে পরিবর্তিত হয় এবং থার্ড পারসনের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। আবারও বলছি, ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিসেবে পরিবর্তিত হয়, সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিসেবে পরিবর্তিত হয় এবং থার্ড পারসনের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। আমি মনে করি যে তোমাদের মনে আছে, আমি টেন্স পড়ানোর সময় তোমাদেরকে পারসন পড়িয়েছিলাম, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সেটার কথাই আমরা এখানে বলেছি। ডিরেক্ট স্পিচের অ্যাডভার্ব গুলোর পরিবর্তন হয় না, পরিবর্তন করা হয়। ডিরেক্ট স্পিচের অ্যাডভার্ব গুলোর পরিবর্তন করা হয়।
যদি ডিরেক্ট স্পিচে কোনো অ্যাডভার্ব থাকে সেই অ্যাডভার্বের অবশ্যই কি হবে, পরিবর্তন হবে। এখন আমরা এতক্ষণ দেখলাম ইনডিরেক্ট স্পিচে কি হবে না, কি করতে হবে। এখন আমরা দেখব কিভাবে ন্যারেশনকে আমরা পরিবর্তন করব, যেটা আমাদের এক্সামে আসবে। তোমাদের এই পরীক্ষায় আছে হচ্ছে ইম্পারেটিভ এবং অবজেক্টিভ, কিন্তু ইম্পারেটিভ এবং অবজেক্টিভ করার জন্য তোমাকে অবশ্যই অ্যাসার্টিভ জানতে হবে। অ্যাসার্টিভের নিয়মগুলাই প্রত্যেকটা নিয়মের ক্ষেত্রে প্রযোজ্য। অ্যাসার্টিভের নিয়মগুলাই ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি সবগুলা ক্ষেত্রেই প্রযোজ্য, কিছু কিছু পরিবর্তনের মাধ্যমে। তবে অবশ্যই তোমাদেরকে প্রথমে অ্যাসার্টিভের নিয়মগুলো জানতে হবে। প্রথমেই আমরা দেখব কিভাবে, আমি যতগুলো বাক্য এই নিয়মে ব্যবহার করেছি প্রত্যেকটা বাক্যই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে ইম্পারেটিভ এবং অবজেক্টিভটা বুঝিয়ে দিব। ডিরেক্ট স্পিচকে প্রথম নিয়মটির দিকে যদি আমরা তাকাই, ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে পরিণত করার সময় যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তবে রিপোর্টেড স্পিচের কোনো ভার্বের পরিবর্তন হয় না। আমি তোমাদেরকে এক্সাক্ট কোনো স্ট্রাকচার দেইনি, তোমরা শুধু নিয়মটা এবং এক্সাম্পলটা যদি ভালো করে ফলো করো তাহলে তোমাদের স্ট্রাকচার মেমোরাইজ করতে হবে না। তোমরা খুব সহজেই এই জিনিসটা বা ন্যারেশনটা পরিবর্তন করতে পারবে। নিয়মটা মনে থাকলে স্ট্রাকচার নিজেরা তৈরি করে নিতে পারবে। মনোযোগ দিয়ে নিয়মটা দেখবে। যদি ডিরেক্ট স্পিচে, আমরা জানি যেটা প্রশ্নে থাকবে সেটা ডিরেক্ট স্পিচ, যেটা পরিবর্তন করব সেটা ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচে কমা থাকবে, ইনভার্টেড কমা থাকবে, ইনডাইরেক্ট স্পিচে কমা থাকবে না, ইনভার্টেড কমা থাকবে না। এবং ইনডাইরেক্ট স্পিচটি অবশ্যই কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। যেমন দেখো এখানে আমি বলেছি হি সেজ ইউ লাভ মিউজিক। এখানে হি সেজ এর আগের অংশটুকু হচ্ছে, মনে আছে নিশ্চয়ই, রিপোর্টিং ভার্ব। তাহলে কমার আগের ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে হয়, মনোযোগ দিয়ে একটু শোনো, কমার আগের ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচের মানে ইনভার্টেড কমার ভিতরে যে ভার্বটি থাকবে তার কোনো পরিবর্তন হবে না, টেন্সগত পরিবর্তন হবে না। তবে তার কোনো টেন্সগত বা ভার্বের কোনো পরিবর্তন হবে না। দেখো হি সেজ ইউ লাভ মিউজিক, তাহলে পরিবর্তন, এটা প্রেজেন্ট টেন্সে আছে এবং আমরা এখানে পরিবর্তন করে প্রেজেন্ট টেন্সই রেখেছি। কিন্তু এখানে দেখো আমি যেটা আগেই বলেছি, রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হবে না। রিপোর্টিং স্পিচে যে ভার্বটা থাকবে তার কোনো পরিবর্তন হবে না। তাহলে উত্তর হচ্ছে হি সেজ, কমার জন্য আমরা ব্যবহার করেছি দ্যাট। আমরা কি পড়েছিলাম, সেকেন্ড পারসন থাকলে সেকেন্ড পারসনই হবে, থার্ড হবে ইউ লাভ মিউজিক। পরের বাক্যটি দেখো হি উইল সে, এখানে শুধু সেজ ছিল, এখানে ফিউচার হয়ে গেছে হি উইল সে, ইউ লাভ মিউজিক, হি উইল সে দ্যাট ইউ লাভ মিউজিক। রুল নাম্বার 2 দেখো, it's very important for all of you, you have to watch this or listen this rule very carefully and attentively. যখন রিপোর্টিং ভার্ব ফার্স্ট টেন্সে থাকে, কমার আগের ভার্বটা যদি ফার্স্ট টেন্সে থাকে তখন রিপোর্টেড স্পিচের ভার্ব ফার্স্ট টেন্সের 4 প্রকারের এক বা অন্য প্রকারে পরিবর্তিত হয়। আমি তোমাদেরকে সহজ করার জন্য একবারে এই নিয়মটা লিখে দিয়েছি এখানে। যখন রিপোর্টিং ভার্ব, নিয়মটা আরেকবার মনোযোগ দিয়ে তোমরা শোনার জন্য আরেকবার পড়ছি, যখন রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে মানে কমার আগের ভার্বটি ফার্স্ট টেন্সে থাকে তখন রিপোর্টেড স্পিচের ভার্ব পাস্ট টেন্সের 4 প্রকারের এক বা অন্য প্রকারে পরিবর্তিত হয়। দ্যাট মিন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পাস্ট ইনডিফিনিট হবে। এক্সাম্পল দিয়েছি আমি, তারপরে মুখে একবার বলে দিচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনিটের রুলসটা দেখো, হি সেড টু মি শি গোজ টু স্কুল এভরিডে। এটা যেহেতু পাস্ট টেন্সে আছে আমরা সেড টু এর জায়গায় কি ব্যবহার করেছি, টোল্ড। কমার জায়গায় কি ব্যবহার করেছি, দ্যাট। শি এর জায়গায় শিও হয়েছে। এই গোজটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, পরিবর্তন হয়েছে পাস্ট ইনডিফিনিটে। একই নিয়ম দেখো এখানে ইজ গোয়িং প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, আমি ইজটাকে ওয়াজ করে দিয়েছি, ফার্স্ট কন্টিনিউয়াসে আছে। হ্যাজ গন ফার্স্ট প্রেজেন্ট পারফেক্টে আছে, আমি করেছি ফার্স্ট পারফেক্টে। এখানে শি হ্যাজ বিন স্টাডিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে, আমি করেছি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নিয়মটি আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি,
যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে ফার্স্ট ইনডিফিনিট হবে কখন, যদি রিপোর্টিং ভার্বটি কমার আগের ভার্বটি পাস্ট টেন্সে থাকে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। রুলস নাম্বার 3 দেখো, কিন্তু যদি তোমাদের রিপোর্টিং ভার্বটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, পাস্ট ইনডিফিনিট টেন্সে, তখন কি করবে, সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্সে। যেমন হি সেড টু মি শি ডিড ইট, আমরা জানি ডু হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর ডিড হচ্ছে পাস্ট ইনডিফিনিট। যদি এটা পাস্ট ইনডিফিনিট থাকে, ভার্ব টু থাকে, তোমাকে হ্যাড প্লাস ভার্ব 3 আনতে হবে, দ্যাট মিন্স পাস্ট পারফেক্ট করতে হবে। যদি এটা ভার্ব টু থাকে, আমি আবারও বলছি, যদি এটা ভার্ব টু বা পাস্ট ইনডিফিনিট থাকে, পরিবর্তিত হয়ে সেটা পাস্ট পারফেক্ট বা হ্যাড প্লাস ভার্ব 3 হবে। হি সেড টু মি শি ডিড ইট, ইনডিরেক্ট করলে সেড টু এর জায়গায় টোল্ড, শি টোল্ড মি কমার জায়গায় দ্যাট, শি হ্যাড ডান ইট। আর যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে ডিরেক্ট স্পিচটি, ইনডিরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। হি সেড টু মি শি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, হি টোল্ড মি দ্যাট, ওয়াজ ডুইং টা হয়ে গেছে হ্যাড বিন ডুইং, দ্যাট মিন্স পাস্ট কন্টিনিউয়াস থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস, শি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক। রুলস নাম্বার 5 দেখো, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো পরিবর্তন হয় না এবং সেটা একই থাকে। যদি ডিরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট টেন্স অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বা আমি সহজের জন্য বলে দিচ্ছি হ্যাড প্লাস ভার্ব 3 অথবা হ্যাড বিন প্লাস যদি ভার্বের আইএনজি থাকে, তাহলে কোনো পরিবর্তন হবে না। দেখো, হি সেড টু মি শি হ্যাড ডান ইট, হি টোল্ড মি, সেড টু এর জায়গায় টোল্ড, কমার জন্য দ্যাট, বাকি যা আছে তাই হয়েছে। যদি সাবজেক্ট থাকে পরিবর্তিত, সাবজেক্টটা পরিবর্তন করবে, বাকি হ্যাড ডান থাকলে হ্যাড ডানই হবে। একই নিয়ম এখানে দেখো, শি হ্যাড বিন স্টাডিং, এখানে আমরা দিয়েছি শি হ্যাড বিন স্টাডিং, কোনো পরিবর্তন হয়নি। রুলস নাম্বার 6 দেখো, শেল এবং উইল উডে পরিবর্তিত হয়। যদি প্রশ্নে শেল বা উইল থাকে, রিপোর্টেড স্পিচে যদি শেল বা উইল থাকে, তাহলে পরিবর্তিত হয়ে, তোমরা জানো শেল উইল এর পাস্ট টেন্স হচ্ছে উড, এটা আমি প্রয়োজন ছিল না, তাও বুঝার জন্য আমি বলে দিয়েছি, উড হবে। শেল বা উইল যাই থাকুক, উড পরিবর্তিত হবে। আর যদি ক্যান থাকে তাহলে কুড হবে, মে থাকলে মাইট হবে। আবারও বলছি, শেল থাকলে উইল বা উড হবে, সরি, শেল বা উইল থাকলে উড হবে, ক্যান থাকলে কুড হবে এবং মে থাকলে মাইট হবে। প্রত্যেকটার এক্সাম্পল আমি দেইনি, তোমরা বাসায় অবশ্যই চেষ্টা করবে প্রত্যেকটার এক্সাম্পল দিতে। আমি একটা এক্সাম্পল দিয়েছি, হি সেড টু মি শি উইল গো টু স্কুল। তাহলে এখানে তো অলরেডি উইল আছে, উইল থাকলে আমরা কি দিব, উড, উইলের জায়গাটাতে কি হয়ে যাবে, উড হয়ে যাবে, বাকি সবটুকু সেম থাকবে। আবার যদি এখানে শি ক্যান হতো তাহলে শি কুড হয়ে যেত, যদি শি মে হতো তাহলে শি মাইট হয়ে যেত। তাহলে আমরা কি বুঝলাম, যদি ডিরেক্ট স্পিচে শেল বা উইল থাকে এবং রিপোর্টিং ভার্বটা যদি ফার্স্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচটা পরিবর্তিত হয়ে ইনডাইরেক্ট স্পিচে উড হয়ে যাবে, ক্যান থাকলে কুড হয়ে যাবে এবং মে থাকলে মাইট হয়ে যাবে। যখন রুলস নাম্বার 7 হচ্ছে, যখন রিপোর্টেড স্পিচ কোনো চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্যকে বোঝায়, তখন রিপোর্টেড স্পিচের ভার্ব অপরিবর্তিত থাকবে এবং থাকবে যদিও রিপোর্টিং ভার্ব ফার্স্ট ফর্মই থাকে। যদি আমি ধরো একটা কথা বললাম, সূর্য পূর্ব দিকে উঠে, এরকম যত আমি চিরন্তন সত্য যে কথাগুলো আমি বললাম, আল্লাহ ইজ ওয়ান, নোবডি হেটস এ লায়ার, নোবডি লাভস এ লায়ার, আমি যদি এই ধরনের সত্য কথাগুলো বলি যেটা কোনো পরিবর্তন হয় না, সেই সত্য কথার সময়, এবং আমি যেটা দৈনন্দিন জীবনে আমি পছন্দ করি, যেটা আমি করে থাকি, যেটা আমার অভ্যাস, সেটা যদি আমি বলে থাকি, তাহলে টেন্সগত কোনো পরিবর্তন হবে না। যেমন দেখো, হি সেড সান, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট নট দ্য ওয়েস্ট। তাহলে অ্যাড্রেসিং মি অ্যাজ সান, এটা তোমরা পরের নিয়মগুলোতে দেখতে পারবে যখন আমরা প্যাসেজ নারেশন করব, এটা আপাতত এখানে দরকার নেই। হি সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দেখো এখানে প্রশ্নে রাইজেস ছিল, উত্তরেও আমরা রাইজেস লিখেছি। এই 2 নাম্বারটি দেখো, এটা যেহেতু সূর্য পূর্ব দিকে উঠে, এটা চিরন্তন সত্য, তাই পরিবর্তন হয়নি। হি সেড ইউ লাভ মিউজিক, তাহলে তুমি সঙ্গীত পছন্দ করো, এটা তোমার অভ্যাস,
এটা পরিবর্তন হবে না, এটা অপরিবর্তিত থাকবে। হি সেড দ্যাট ইউ লাভ মিউজিক। আশা করি এই নিয়মটাও তোমরা বুঝতে পেরেছো। রুলস নাম্বার 8, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ টু। এখানে মনে রাখতে হবে দূরত্ববোধক শব্দগুলোকে নিম্নের নিয়মে কাছের সময় বা জায়গা বোঝায় এমন শব্দে পরিণত করা হয়। যদি প্রশ্নে এই ফ্রমটা হচ্ছে প্রশ্ন বা ডিরেক্ট স্পিচের, আর টুটা হচ্ছে আনসারে কি হবে। ফ্রম হচ্ছে প্রশ্নে যদি এই শব্দগুলো থাকে, উত্তরে তুমি কি লিখবে সেটা আমি দিয়ে দিয়েছি এটা চার্ট করে, যাতে তোমরা একটু একটা ভালো করে 2-4 বার পড়লে এটা মনে রাখতে পারো। যেমন দেখো, ডিরেক্ট স্পিচে যদি নাও থাকে ইনডাইরেক্টে দেন হবে, ডিরেক্টে যদি টু নাইট থাকে ইনডাইরেক্টে দ্যাট নাইট হবে, ডিরেক্টে যদি দেন্স থাকে ইনডাইরেক্টে হ্যান্স হবে, ডিরেক্টে যদি টুমোরো থাকে ইনডাইরেক্টে দ্য নেক্সট ডে হবে, ডিরেক্টে যদি দিস থাকে ইনডাইরেক্টে দ্যাট হবে, ডিরেক্টে দিস থাকলে ইনডাইরেক্টে দোজ হবে, ডিরেক্টে লাস্ট নাইট থাকলে ইনডাইরেক্টে দ্য প্রিভিয়াস নাইট হবে, ডিরেক্টে যদি অ্যাগো থাকে ইনডাইরেক্টে বিফোর হবে, ডিরেক্টে যদি হিয়ার থাকে ইনডাইরেক্টে দেয়ার হবে, ডিরেক্টে যদি ইয়েস্টারডে থাকে তাহলে ইনডাইরেক্টে দ্য প্রিভিয়াস ডে হবে, ডিরেক্টে যদি টুডে থাকে তাহলে ইনডাইরেক্টে দ্যাট ডে হবে, এবং দাস থাকলে সো হবে। আশা করি 8টি নিয়মই তোমরা মোটামুটি ভাবে বুঝতে পেরেছো। এই 8টি নিয়ম তোমরা যদি ভালোভাবে পড়ো, বা এই যতগুলো নিয়ম আমি এখন পর্যন্ত দেখিয়েছি 8টি তো হচ্ছে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়, কিন্তু ডিরেক্টে কিছু জিনিস খেয়াল করার আছে, ইনডাইরেক্টে কিছু জিনিস খেয়াল করার আছে। প্রত্যেকটা নিয়ম বা প্রত্যেকটা জিনিস যদি তোমরা ভালো করে বাসায় দেখো এবং বুঝার চেষ্টা করো, আশা করি তোমাদের কাছে ন্যারেশন কঠিন লাগবে না। তোমরা যেটা বাসায় চেষ্টা করবে এই নিয়মগুলো ফলো করে কিছু বাক্য নিজেরা পরিবর্তন করার চেষ্টা করবে। আপাতত যে বাক্যগুলো আমি উদাহরণে দিয়েছি সেগুলোই না দেখে পরিবর্তন করার চেষ্টা করবে, তাহলে তোমাদের ন্যারেশন পরিবর্তন করাটা আর কঠিন লাগবে না। পরবর্তী ক্লাসে আমরা তোমাদেরকে কিভাবে ইম্পারেটিভ এবং অপটেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে পরিবর্তন করতে হয় সেটি শিখবো। এবং তোমরা লেসন প্ল্যান অনুযায়ী তোমাদের লেসন প্ল্যানে যে রাইটিং পার্টটা আছে তোমরা সেটা অবশ্যই বাসায় পড়ে ফেলবে, এবং অফকোর্স চেষ্টা করবে লিখে ফেলতে। চেষ্টা না, লিখেই ফেলবে, কারণ তোমাদের লেখাটা কম হচ্ছে এবং লেখাটা স্লো হয়ে যাচ্ছে। আমি প্রতি ক্লাসে এটা বলছি, চেষ্টা করবে লিখতে। সুতরাং তোমরা যেটা করবে, আমি আবারও বলছি, ন্যারেশনের নিয়মগুলো যেহেতু তোমাদের জন্য প্রথম ন্যারেশন ক্লাস, প্রথম ন্যারেশন পড়া কঠিন লাগতে পারে, কিন্তু যদি চর্চা করো, প্র্যাকটিস করো, তোমাদের কাছে সহজ লাগবে। আমরা সবাই জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আশা করি তোমরা সবাই বাসায় ভালোভাবে পড়বে। ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ, গুড বাই।